হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে টাইপস অফ হাইড্রোজেন বন্ডিং। তাহলে আমরা ডেফিনেশন জানলাম, ক্যারেক্টারিস্টিক্স জানলাম, তারপর হচ্ছে কন্ডিশন জানলাম। এবার আমরা জানবো যে টাইপস অফ হাইড্রোজেন বন্ডিং কি। তো ফার্স্ট টাইপ হচ্ছে ইন্ট্রামলিকুলার। ইন্ট্রামলিকুলার কথাটা মানে হচ্ছে ইনসাইড মলিকুল, মানে কোনো একটা মলিকুলের ভেতরে যদি হাইড্রোজেন বন্ডিং হয় তাহলে সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। তাই বোঝা গেল? তো সেরকম একটা এক্সাম্পল দেখে নিই। নাম হচ্ছে কম্পাউন্ডার অর্থ, ও মানে অর্থ নাইট্রোফেনল। এটা একটা অর্গানিক কম্পাউন্ড, দেখি বুঝতে পারছিস। অর্থ অর্থ নাইট্রোফেনল। যখন তোদের এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে, তোরা কিন্তু লিখবি, ফার্স্টটাকে ডেফিনেশন লিখবি, তারপর কিন্তু একটা এক্সাম্পল তোদের মাস্ট দেখাতে হবে, তাহলে কিন্তু নাম্বার ভালো পাবি না। ওই শুধু ডেফিনেশন লেখার জন্য একটু নাম্বার পাবি, আর কিন্তু ভালো নাম্বার পাবি না। তোদের মাস্ট একটা এক্সাম্পল লিখতে হবে, এবং সহজ এক্সাম্পল যেটা তোরা মনে রাখতে পারবি সেটাই আমি তোদের এই ভিডিওতে দেখাচ্ছি। তাই প্র্যাকটিস একটু তো করতেই হবে, তাই এটা দেখে নে। এই এক্সাম্পলটা খুবই সহজ, তা তোরা নিজেরা পরীক্ষা করতে পারবি। অর্থ নাইট্রোফেনল, এটা হচ্ছে এক্সাম্পলটা। কেমন স্ট্রাকচার হয়? এটা হচ্ছে বেঞ্জিন রিং হলো। OH, NO2, যার জন্য নাইট্রো নামটা হয়েছে। NO2 ফাংশনের গ্রুপটা অ্যাটাচ থাকে বলে। অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ আছে, এটা অর্থ পজিশন, এখানে নাইট্রো গ্রুপ আছে, তাই অর্থ নাইট্রো। আর এই নাইট্রোটা যদি আমরা বাদ দিই, নিয়ে যেটা পাই সেটা হচ্ছে একটা ফেনল। তাই ফেনল মানে ফেনল। আমি যদি এদিক থেকে বলি, ফেনল কম্পাউন্ডে এই যে NO2টা বাদ দিয়ে যেটা, এই যে বেঞ্জিন তার OH, এটার নাম হচ্ছে ফেনল। ভালো করে জিনিসটা মনে রাখ, তোরা যদি ভুলেও যাস তোরা নিজেরাই আঁকতে পারবি। এই এক্সাম্পলটা তোরা শুধু মনে রাখবি, অর্থ নাইট্রোফেনল। কিভাবে তোরা যদি ভুলে যাস আঁকবি? ফার্স্ট এখানে দেখ ফেনল লেখা আছে, ফেনল লেখা আছে, ফেনল আঁকবি। ফেনল কেমন দেখতে হয়? একটা ফার্স্টে বেঞ্জিন রিং আঁকবি। বেঞ্জিন রিং কম বেশি সবাই জানিস কেমন দেখতে হয়, এটা একটা বেঞ্জিন রিং আঁকবি। এই যে বেঞ্জিন রিং আঁকলাম, আর মাথাতে OH লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের হলো ফেনল। এটা হচ্ছে আমাদের হলো, সরি, এটা হচ্ছে আমাদের হলো ফেনল। তাহলে ফেনল এঁকে ফেললাম, ফেনল এঁকে ফেললাম। তারপরে আমরা এদিকে যাব, নাইট্রো। ফার্স্টে আমরা ফেনলের দিকে তাকালাম, ফেনল এঁকে নিলাম। তারপরে আমরা তাকাবো নাইট্রোর দিকে, তারপরে তাকাবো আমরা অর্থর দিকে। তাহলে আমরা নাইট্রো তো জেনে গেলাম যেটা নাইট্রো ফাংশনাল গ্রুপ থাকবে, কিন্তু কোথায় থাকবে? এর তো ছটা মাথা, একটা মাথা অলরেডি OH নিয়ে নিয়েছে, তাহলে আর কোন পজিশনে থাকবে সেটা বলে দিয়েছে এইখানে। অর্থ মানে এই পজিশনটা। তাহলে বোঝা গেল, শুধু এই নামটা মনে রাখবি। ডায়াগ্রাম তোদের আমি দেখিয়ে দিলাম। প্রথম হচ্ছে ফেনল, ফেনল এঁকে নিবি, যেটা হচ্ছে বেঞ্জিন তার উপর OH, এটা ফেনল। তারপর চোখ দিবি নাইট্রোর দিকে, তীর চিহ্ন দেখিয়ে দিয়েছি নাইট্রোর দিকে। এবার নাইট্রোতে আমরা জেনে নিলাম যেটা নাইট্রো ফাংশনাল গ্রুপ থাকবে, কিন্তু কোথায় থাকবে? OH ছাড়া বাকি কোন পজিশনে বসবে? তারপর আবার বাঁ দিকে তাকাবি, দেখ ও লেখা আছে, ও মানে হচ্ছে অর্থ। সেই পজিশনে নাইট্রো গ্রুপটা থাকবে। তাহলে অর্থ পজিশন হচ্ছে ঠিক এই পজিশনটা, এখানে নাইট্রো গ্রুপটা থাকবে। আর নাইট্রো গ্রুপ মানে হচ্ছে NO2। তাহলে আশা করি আঁকতে পারবি, কোনো অসুবিধা হবে না। শুধু এই এক্সাম্পলটা মনে রাখবে, আর একটা এক্সাম্পল তোদের লিখতেই হবে, না হলে কিন্তু নাম্বার পাবে না। একদম স্কোরিং কোশ্চেন, কিন্তু স্ট্রাকচার কিছু একটা এক্সাম্পল না দিলে কিন্তু ভালো নাম্বার পাবে না। সেই কারণে স্ট্রাকচারটা আঁকাটা জরুরি। এবার এটা আমরা স্ট্রাকচারটা পেয়ে গেলাম, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এবার হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু আমাদের দেখাতেই হবে, যে আমি যে বলছি এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, কিন্তু কার সাথে কার আছে সেটা দেখাতে হবে। সেটাও আমরা দেখিয়ে দেবো। ফার্স্ট আগে ফেনলটা এঁকে নিই, তারপর দেখিয়ে দেবো। এটা হচ্ছে হলো
ওইচ ছিল, ওইচটাকে আমি একটু স্প্লিট করব, স্প্লিট করতেই পারি, একই বোঝায়। তারপর এটা হচ্ছে ও, এটা হচ্ছে এন, এবার এন রুটটাকে স্প্লিট করব, হলো ও। এবার এই যে তীর চিহ্ন দেওয়া যে একটা বন্ড, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট বন্ড, মানে হচ্ছে আমরা কোভ্যালেন্ট বন্ডে জানি যে দুজনেই সমানভাবে ইলেকট্রন ডোনেট করে, কিন্তু এখানে একজন একজনকে দেয় ইলেকট্রন, মানে নাইট্রোজেন একে দিয়ে দিল, ওই জন্য নাইট্রোজেনের থেকে অক্সিজেনের দিকে সাইন। তাহলে বোঝা গেল, এসব নিয়ে তোদের মাথা না ঘামালেও হবে, তোরা শুধু স্ট্রাকচারটা দেখ। তাহলে ওই ফার্স্ট স্টেপ হচ্ছে এটা আঁকলাম, তারপরে ফার্স্ট স্টেপ হচ্ছে আগে নামটা মনে রাখলাম। নামটা যদি মনে না থাকে তোর, এবার আরেকটা যেটা আরেকটা বলে দেওয়া যে তোদের হয়তো নামটা মনে নেই কিন্তু ডায়াগ্রামটা মনে আছে, হতেই পারে যেটা ডায়াগ্রামটা প্র্যাকটিস করছিলাম, ডায়াগ্রামটা মনে আছে কিন্তু নামটা মনে পড়ছে না, তখন তোরা একটা কাজ করতে পারিস যে তোরা ডায়াগ্রামটা আঁকবি, নিয়ে দেখিয়ে দিবি যে কোথায় হাইড্রোজেন বন্ডিংটা ডেভেলপ করছে, তাহলেও তোরা নাম্বার পাবি। কিন্তু যদি তোরা চাস যে আমি না, আমি নামটা লিখবো, তোরা ডায়াগ্রামটা এঁকে নিলি। এবার তোদেরকে আমি বলেই দিয়েছি যে বেঞ্জিন রিং তার উপর ওইচ, এটার নাম হচ্ছে ফেনল। তাহলে এখানে ফেনলটা লিখে নিলি, ফেনল লিখে নিলাম। তারপরে নতুন কি এসছে, মলিকুলটাতে নতুন কি এসছে, এই পজিশনে একটা ইনোটু গ্রুপ এসছে। তাহলে যে এসছে সে আমাদের অতিথি হয়, তাহলে সে আমাদের কাছে বেশি প্রায়োরিটি, সে আমার আগে থাকবে। তাহলে ফিনলের কাছে এসছে অতিথি এনও টু, তাহলে ওর আগে থাকবে, তাহলে ও বসবে এই পজিশনে, ও বসবে এই পজিশনে। এবার এনও টু কি আমি লিখবো? কখনোই না, এর নাম হচ্ছে নাইট্রো, তাহলে আমি নাইট্রো লিখলাম, নাইট্রো লিখলাম। এবার ও কি যেখানে খুশি বসে গেছে? কখনোই না, ও ওই যে পাশে বসেছে, সেই পজিশনটার নাম হচ্ছে অর্থ, তাহলে ও, তাহলে পেয়ে গেলাম অর্থ নাইট্রোফেনল, মানে ও নাইট্রোফেনল। তাহলে এভাবেও তোরা রিভার্সও করতে পারবি, তোরা নাম থেকেও ডায়াগ্রাম আঁকতে পারবি, আবার ডায়াগ্রাম থেকেও নাম লিখতে পারবি। এবার যদি মনে হয় যে পারছি না, তাহলে তোরা শুধু ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিবি যে কোথায় বন্ডটা ডেভেলপ করছে, তাহলেও হবে। তাহলে আশা করি বোঝা গেল। এবার কোথায় ডেভেলপ করছে, ডেভেলপ করছে এই জায়গাটায়, এই যে কালো দিয়ে যেটা দেখালাম, এই জায়গাটায় আমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ করছে। ভালো করে যদি তোরা লক্ষ্য করিস, এইটা হচ্ছে একটা মলিকুল, এর ভেতরেই কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা ডেভেলপ করেছে। তার মানে কি হলো? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে বোঝাতে পারলাম, এইটা হচ্ছে একটা এক্সাম্পল ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর। এবার আমরা করব নেক্সট এক্সাম্পল, যেটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কি জেনে নেবো এবং একটা এক্সাম্পল দেখে নেবো। তাহলে এবার চলে এলাম ইন্ট্রামলিকুলার, ইন্টারমলিকুলার, সরি ফর মিস্টেক। তো ইন্টারমলিকুলার কথাটা মানে কি? আমি বললাম যে ইন্টারন্যাশনাল মানে কি দুটো দেশের মধ্যে, তো ইন্টারমলিকুলার মানে কি দুটো মলিকুলের মধ্যে। এগুলো মুখস্থ করার দরকারই পড়ে না, তোরা নিজেরাই লিখতে পারবি, শুধু যেভাবে আমি বোঝাচ্ছি শুধু মন দিয়ে শুনলেই হবে। ইন্টারমলিকুলার মানে দুটো মলিকুলের মধ্যে যদি ডেভেলপ করে হাইড্রোজেন বন্ড, তাহলে সেটার নাম হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। এবার হাইড্রোজেন বন্ড ডেভেলপ করতে গেলে কন্ডিশন আমরা জানি যে হাইড্রোজেন একটা থাকতে হবে, আর একটা ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। এবার তাহলে আমরা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর একটা এক্সাম্পল দেখে নিই, ফেমাস যে এক্সাম্পল এবং যেটা খুব ইম্পর্টেন্ট পিওয়াইকিউ, সেটাই দেখি, যেটা হচ্ছে আমাদের H2O। H2O কেন লিকুইড, H2O ওর ওয়েট কেন অ্যাবনর্মালি হাই, মানে কেন খুব বেশি? তাহলে H2O যে স্ট্রাকচার যেটা আমরা জানি সেটা আমরা আঁকি। এটা একটা H হলো, তো একটু নিচে করে এই যে এইটা একটা H হলো, এইটা একটা O হলো, আর এইটা একটা H হলো, মানে গ্যাসিয়াস স্টেটে থাকে তো,
মানে গ্যাসে সেটা না, মানে একটা মলিকুল তো ছড়িয়ে ছিটে থাকে, তাই ওরিয়েন্টেশনটা সবসময় যায় ফিক্সড হবে তা না, তো এরকম একটা ভাবে আছে, আরেকটা এভাবে আছে, আরেকটা এভাবে আছে। থাকতেই পারে, আলটিমেটলি সে H2O তো নাকি? তাহলে এইটা একটা H2O মলিকুল, এইটা একটা H2O মলিকুল, এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে এইটা একটা H2O মলিকুল, এটা একটা H2O মলিকুল, তাহলে ইন্টার মলিকুলার মানে দুটো মলিকুলের মধ্যে, মানে এই দুটো H2O মলিকুলের মধ্যে আমার হাইড্রোজেন বন্ড ডেভেলপ করবে। এবার হাইড্রোজেন বন্ড ডেভেলপ কাদের মধ্যে করে? এইচ এর সাথে, নয় অক্সিজেন, নয় ফ্লুরিন, নয় নাইট্রোজেন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে পাশাপাশি কে আছে? অক্সিজেন আছে। তাহলে এই হাইড্রোজেনটাই অক্সিজেনের সাথে বন্ড করবে। এই যে বন্ডটা হচ্ছে ওদের মধ্যে, এই দাগ দাগ দিয়ে দেখানোর মানে এটাই উইক। তোরা এরকম ভাবেই দেখাবি, এটা বোঝায় উইক। স্ট্রং কোনগুলো দেখ, ডিরেক্ট দাগ দেওয়া আছে, এগুলো কোভ্যালেন্ট বন্ড, ওই জন্য ডিরেক্ট দাগ দেওয়া আছে, কিন্তু এখানে দেখ একটা হালকা 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 হালকা, ওই জন্য এরকম ভাবে দেওয়া আছে, তোরা এরকম ভাবেই দিবি। এই যে বন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। কেন? কারণ এই এইচটা হচ্ছে 1 নম্বর H2O মলিকুলের, এই ওটা হচ্ছে 2 নম্বর H2O মলিকুলের, তাই দুটো মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডের ডেভেলপ হচ্ছে। এবার কথা হচ্ছে, এই যে এইচ আর ও এর মধ্যে তো আমার বন্ডিং হলো, তাহলে এই এইচ ফ্রি পড়ে আছে, এই এইচ ফ্রি পড়ে আছে, এই এইচ ফ্রি পড়ে আছে, এগুলো কি চুপচাপ বসে থাকবে? এদের সাথে কারো বন্ড হবে না? অবশ্যই হবে। অবভিয়াসলি একটা জলের মধ্যে প্রচুর H2O মলিকুল থাকে, এটা তো জাস্ট আমি দুটো দেখালাম বোঝানোর জন্য, এরকম অসংখ্য H2O মলিকুল থাকে। কোনো একটা H2O মলিকুল হয়তো এখানে থাকলো, ও, এইচ, এইচ, আবার এদিকে ও, এইচ, এইচ, হলো। তাহলে তোরা দেখতেই পাচ্ছিস যে এদের মধ্যে ডেভেলপ হবে। এটা হচ্ছে 3 নম্বর H2O মলিকুল, দুইয়ের সাথে তিনের হলো। এটা হচ্ছে 4 নম্বর H2O মলিকুল, এদের মধ্যে ডেভেলপ করলো। তাহলে এরকম করতে 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 প্রচুর বন্ডিং তৈরি হয়। এবার কি হয়, 1 নম্বর H2O মলিকুল আর 2 নম্বর H2O মলিকুল উইদাউট বন্ড এরকম অবস্থায় আছে, ছড়িয়ে ছিটিয়ে, একজন এখানে একজন এখানে। বন্ড হওয়ার পর অবশ্যই কাছাকাছি চলে আসবে। তাহলে কি হলো, দূরে দূরে H2O মলিকুলগুলো কাছে আসতে শুরু করলো। ফলে এইটার যে ওয়েট হবে, আর এই কাছে কাছে আসার জন্য মিলিত যে ওয়েট হবে, অবভিয়াসলি বেশি। এইটার ওয়েটের থেকে এইটার ওয়েট অবভিয়াসলি বেশি। তাহলে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা H2O মলিকুলগুলো যদি কাছাকাছি আসতে শুরু করে, তাহলে যে স্পেসটা প্রথমে এতটা বড় ছিল সেটা কমে গিয়ে দাঁড়াবে এইখানে। তাহলে অবভিয়াসলি এর ওয়েটের থেকে এর ওয়েট অনেক বেশি, এর যে মলিকুলার ওয়েটের থেকে এর মলিকুলার ওয়েট অনেক বেশি। সেই কারণেই অ্যাবনর্মালি হাই হয়, আর সেই কারণেই গ্যাসের বদলে ওয়াটার হিসাবে মানে লিকুইড হিসেবে এক্সিস্ট করে, যেখানে H2S ওর থেকেও মলিকুলার ওয়েট বেশি, যেখানে লিকুইড হিসেবে থাকার কথা, কারণ লিকুইডের মলিকুলার ওয়েট গ্যাসের থেকে বেশি, কিন্তু সেখানে H2S লিকুইডের বদলে গ্যাস হিসেবে এক্সিস্ট করে, আবার H2O গ্যাসের বদলে লিকুইড হিসেবে এক্সিস্ট করে। মানে H2O তো মলিকুলার ওয়েট কম, ওর তো গ্যাস হিসেবে এক্সিস্ট করার কথা, কিন্তু ও গ্যাস হিসেবে এক্সিস্ট করে না, ও এক্সিস্ট করে লিকুইড হিসেবে। এই কারণেই, কারণ H2ওর অরিজিনাল মলিকুলার ওয়েট হচ্ছে 18, কিন্তু এফেক্টিভ মলিকুলার ওয়েট অনেক বেশি। নিজেরাই তোরা দেখতে পাচ্ছিস যে এই হাইড্রোজেন বন্ডিং এর দরুন এরকম এতটা দূরত্ব থেকে এইটুকুনি দূরত্বে চলে এলো। এরকম করতে করতে যদি সমস্ত মলিকুল এরকম কাছাকাছি চলে আসে, তাহলে এই যে বড় স্পেসটা থেকে এইখানে কনভার্ট হয়ে যাবে, তাহলে অবভিয়াসলি এর মলিকুলার ওয়েট এই বড়টার থেকে অনেক বেশি, সেই কারণে অ্যাবনর্মালি হাই হয়, সেই কারণেই গ্যাসের বদলে লিকুইড হিসেবে এক্সিস্ট করে। তাহলে আশা করি বোঝা গেল, এটা হচ্ছে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। তোরা এই এক্সাম্পলটা এঁকে দিবি, তোদের মনেও থাকবে, জল ভুলার কথা নয়। আরেকটা এক্সাম্পল হাইড্রোজেন ফ্লুরাইড, এইচএফ। এইচএফও একই, যেমন তোদের আমি এখানে দেখালাম H2O এঁকে এঁকে নিয়ে বন্ডিং করলাম। আমার টার্গেট হচ্ছে যে এইচ এর অপোজিটে ও
এফ নয়তো এন কে দাঁড় করানো। সেটা আবার কিভাবে আঁকলে দাঁড়াবে সেটা তোদের দায়িত্ব। যেমন হচ্ছে এইখানে দেখাচ্ছি আমি, যেমন হচ্ছে এইচ এফ হলো, এইখানে একটা আমি এইচ এফ লিখলাম, পরপর দুটো এইচ এফ লিখলাম, দুটো এইচ এফ মলিকুল, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এদের মধ্যে দেখতেই পাচ্ছি যে এখানে এফ পড়ে আছে, এখানে এইচ পড়ে আছে, তাহলে অবভিয়াসলি এদের মধ্যেই হবে, এঁকে দিলাম। এটাও আমার একটা এক্সাম্পল হয়ে গেল ইন্টারমলিকুলার। এরকমভাবে এর এফেক্টিভ ওয়েট বেড়ে যায়। যেমন H2O বাড়লো সেরকম এরও বেড়ে যায় এফেক্টিভ মলিকুলার ওয়েট। ভাষাটা এটা ইউজ করবি, এফেক্টিভ মলিকুলার ওয়েট। তাহলে আশা করি বোঝা গেল দুটো টাইপ। এটাও খুব ইম্পর্টেন্ট, পিওয়াইকিউ এর মধ্যে পড়ে, যেটা এসেছিল। এটাও ইম্পর্টেন্ট, পিওয়াইকিউ এর মধ্যেই পড়ে। টাইপস অফ হাইড্রোজেন বন্ডিং এভাবেও দিতে পারে, অথবা দুটো নাম উল্লেখ করে দিয়েও দিতে পারে, যে রাইট অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল, এভাবেও দিতে পারে। যদি এক্সাম্পল দিতে নাও বলে তবুও তোরা দিয়ে দিবি। তোরা নিজেদের দিক থেকে সুন্দরভাবে খাতাটাকে অ্যারেঞ্জ করার চেষ্টা করবি, বারবারই বলছি। কারণ অনেক কোশ্চেন হয়তো এমন দিল, হয়তো আমি যেগুলো আলোচনা যত রকম পসিবিলিটি হবে আমি আলোচনা করে দেবো, কিন্তু ইনঅর্গানিকের কোশ্চেন প্রচুর হয়। এবার এমন একটা কোশ্চেন দিল, হয়তো তোরা সেভাবে সাজাতে পারছিস না বা মাথায় আনতে পারছিস না, তখন তোরা যতটুকুনি জানিস সেটাকে সুন্দর করে লিখবি, তাহলেও তোরা কিছুটা নাম্বার পাবি। আর আমি চেষ্টা করবো যাতে একদমই মানে কোশ্চেন হাতছাড়া করতে না হয়, এভাবে আলোচনা করতে। একদম শেষেতে আমি ইউনিট ওয়াইজ একটা ভিডিও বানাবো, যেটা হচ্ছে কীরকম কী কোশ্চেন আসতে পারে, এবং ভিডিও মোটামুটি বলে দেবো যে এই ভিডিওতে পাবি, এই ভিডিওতে পাবি। তোরা নিজেরাই প্রথম থেকে ফলো করলে বুঝতেই পারবি। তোদের প্রথম থেকে ভিডিওগুলো দেখার পর ওই ভিডিওটা দেখলে সুবিধা হবে। তোরা নিজেরাই বুঝতে পারবি যে এই ভিডিওটা দেখতে হবে, ওই ভিডিওটা দেখতে হবে, খুঁজতে হবে না। তো এটা বানানোর ইচ্ছা আছে যে কত রকম পসিবিলিটি কোশ্চেন আসতে পারে এবং কীরকম অ্যান্সার লিখতে হবে এবং কোন ভিডিওতে আছে। তাই আমি আমার দিক থেকে 100% চেষ্টা করব, তোরাও তোদের থেকে 100% চেষ্টা করবি, তাহলে অনেকটা ভালো নাম্বার হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবি, বেশি করে শেয়ার করবি। আর আগের ভিডিওগুলোতে বলিনি কিন্তু এই ভিডিওতেই বলছি, যেটা হচ্ছে আমাদের 500 সাবস্ক্রাইবার হতে বেশি বাকি নেই, তাই তোদের সাপোর্ট ছাড়া তো সম্ভব নয়। তাই তোরা সাপোর্ট না করলে হবে না, তাই তোরা সাবস্ক্রাইব করে দে, তাহলে আরও ভালো ভালো কন্টেন্ট এক্সামের আগে তোদের যাতে সুবিধা হয় সেটা তোরা নোটিফিকেশান সবার আগে পাবি, এবং তোদেরও হেল্প হবে, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবি যাতে তাদেরও হেল্প হয়। চল বাই বাই। If I make you crazy, just take it easy.